মিহি, এই মিহি, ৮টা বেজে গেছে, এখনো ঘুমাচ্ছিস তুই? আজ না তোর নতুন কলেজের প্রথম দিন, কলেজ যাবি না? এই বলতে বলতে সিঁড়ি ডিঙ্গিয়ে মেয়ের ঘরে গেলেন মিসেস সাবিনা বেগম। গিয়ে দেখলেন তার মেয়ে মিহি চার হাত পা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আরামসে ঘুমিয়ে আছে। মেয়ের অবস্থা দেখে সাবিনা বেগম মাথায় হাত দিয়ে দুদিকে মাথা ঝাঁকিয়ে বলেন, আজও সে কখন থেকে এই মেয়েকে ডাকছি, কোনো হুঁশ আছে এই মেয়ের? আজকে না ওর নতুন কলেজের প্রথম দিন, আজকেই যদি লেট হয় তাহলে সবাই কী ভাববে? বলতে বলতে মেয়ে শিওরে গিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে নমনীয় স্বরে ডাকেন, মিহি, উঠে পড় মা, আজ না তোর কলেজের প্রথম দিন। গরমের মধ্যেও কম্বল মুড়ি দিয়ে শোয়ার অভ্যাস মিহির। মায়ের ডাকে মিহি গা মুড়িয়ে আরো ভালো করে কম্বল জড়িয়ে নেয় গায়ে। পাশ ফিরে ঘুম জড়ানো আধো কণ্ঠে বলে, উফ, আম্মু আর একটু ঘুমোতে দাও না। এমনিতেই গত 2 দিন ধরে ঠিক মতো ঘুমোতে পারিনি। কালকেও ঘুমোতে ঘুমোতে অনেক রাত হয়ে গিয়েছিল। নতুন জায়গা, নতুন ঘর, এত সহজে ঘুম আসে না তো আমার। মেয়ের এমন কথা শুনে মিসেস সাবিনা বেগম মুচকি হাসেন। মিহির অভ্যাস সম্বন্ধে অজানা নন তিনি। জায়গা পরিবর্তন হলে সহজে ঘুম আসে না মেয়ের। তিনি মোলায়েম কণ্ঠে বলেন, তা তো বুঝলাম, কিন্তু আজকে যে তোর নতুন কলেজের প্রথম দিন সেটা ভুলে গেলি? অগত্যা মায়ের এই কথা শুনে ঘুম উড়ে গেল মিহির। এক ঝটকায় চোখ খুলে দেওয়াল ঘড়ির দিকে তাকালো। সময় নজরে আসতেই তড়িঘড়ি করে উঠতে উঠতে বলল, ও শিট, আম্মু তুমি আমাকে আগে ডাকবে না? দেখো তো 8টা 20 বেজে গেছে, আর তুমি আমাকে এখন ডাকছো? এই বলে ছুট লাগালো ওয়াশরুমের দিকে। হুম, এখন যত দোষ সাবিনা ঘোষ, তাই না? সেই 7:30 থেকে মেয়েকে ডাকছি, কিন্তু কোনো সারা শব্দ নেই। আর এখন সব দোষ আমার, তাই তো? তোরা তো বাপ মেয়ে শুধু আমার উপর দোষ চাপিয়ে দিতে পারলেই বেঁচে যাস। মেয়ের বিছানা গোছাতে গোছাতে বলেন মিসেস সাবিনা বেগম। এর মধ্যেই ওয়াশরুম থেকে অল্প সময়ের ব্যবধানে মিহি ফ্রেশ হয়ে এসে মুখ মুছতে মুছতে বলল, আব্বু কোথায় আম্মু? আমাকে তো আজকে আব্বুর কলেজে নিয়ে যাওয়ার কথা। উঠে পড়েছে আব্বু? তোর আব্বু সে কখন উঠেছে, একটু বাজারে গেছেন উনি। তুই তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, তোর আব্বু এক্ষুনি এসে যাবে। বলে মেয়ের ঘর থেকে বেরিয়ে আসেন সাবিনা বেগম। নিচে এসে টেবিলে ব্রেকফাস্ট রেডি করতে ব্যস্ত হয়ে পড়েন তিনি। খেয়ে বেরোবে বাবা মেয়ে। মিহি রেডি হয়েছে? কারো গলা শুনে চৌকিতে পিছন ফিরে তাকান তিনি। সদর দরজা খুলেছিল। পিছনে মিস্টার আজমাল হোসেন অর্থাৎ মিহির বাবা দুহাতে বাজার ভর্তি 2 ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন। সাবিনা বেগম মুচকি হাসেন তাকে দেখে। এগোতে এগোতে বলেন, মিহি এক্ষুনি নিচে চলে আসবে, আপনি তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নিন। আজমাল হোসেন ক্লান্ত ক্ষীণ স্বরে বললেন। যাচ্ছি। সাবিনা বেগমের হাতে বাজারের ব্যাগ ধরিয়ে নিজের ঘরে গেলেন তিনি। খানিক বাদ ফ্রেশ হয়ে কাপড় বদলে হাতে চামড়ার ঘড়ি পড়তে পড়তে আবারও ড্রয়িং রুমে এসে দাঁড়ান তিনি। মিহি নিচে নামেনি এখনো। আজমল হোসেন একবার সিঁড়ির দিকে নজর বুলিয়ে সোফায় গিয়ে বসলেন। টেবিলে নাস্তা রেডি। সাবিনা বেগম রান্নাঘর থেকে বেরোতে বেরোতে দৃষ্টিপাত করলেন সিঁড়ির দিকে। আম্মু তাড়াতাড়ি কিছু খেতে দাও। আজকে এই নতুন কলেজের প্রথম দিন, আজকে কিছুতেই লেট করা যাবে না। সিঁড়ি দিয়ে নামতে নামতে অধীশ্বরে বলল মিহি। পরনে তার সাদা চকচকে নতুন কলেজ ড্রেস, সাথে সাদা হিজাব, ঘাড়ে ব্যাগ ঝুলছে। বরাবরের মতো 2 চোখে কাজল টানা। মেয়ের গলা শুনে বসা অবস্থায় ঘাড় কাত করে পিছনে ফিরলেন আজমাল হোসেন। নতুন ড্রেসে মেয়েকে দেখে তিনি স্মিত হেসে বললেন, আরে আমার আম্মু যে, নতুন কলেজের নতুন ড্রেসে তোমাকে তো খুব মানিয়েছে আম্মু। উজ্জ্বল শ্যামলা চেহারার সাদার সংমিশ্রণে মিহিকে বেশ মানিয়েছে। মিহি ঘর থেকে বেরোবার আগে বেশ কয়েকবার নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে আয়নায়। বাবার কথাই মুচকি হাসে মিহি। মায়ের দিকে তাকিয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, দেখতে হবে তো মেয়েটা কার। মেয়ের এমন কথা শুনে আজমল হোসেন আর সাবিনা বেগম দুজনই সমস্বরে হেসে উঠলেন। সাবিনা বেগমকে উদ্দেশ্য করে কথাটা বলেছে মিহি। তার আম্মু যে খুব বেশি সুন্দর। আম্মুর মতো উজ্জ্বল ফর্সা গায়ের রং না হলেও রূপ সৌন্দর্যে ভরপুর মিহির মায়াবী আদল। সে সবার মনোযোগ আকর্ষণ করার জন্য যথেষ্ট। মিহি তড়িঘড়ি করে আব্বুর সাথে হালকা একটু খাবার খেয়ে কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়। কলেজ শুরু 10টায়, আজ প্রথম দিন।
একটু আগেই যেতে হবে। মিহি, পুরো নাম মাহিতা ইসলাম মিহি, এবার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। বয়স হবে 17 পেরিয়েছে, তবে 18 হতে এখনো কয়েক মাস বাকি আছে। আপনারা নিশ্চয়ই ভাবছেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী হয়ে আজকে তার কলেজে প্রথম দিন হয় কিভাবে। আসলে মিহির বাবা একজন ব্যাংকে কর্মরত চাকরিজীবী। এবছর রংপুর থেকে ঢাকায় তার বদলি হওয়ার কারণে মিহিকে টিসি নিয়ে ঢাকার একটি কলেজে ভর্তি করানো হয়েছে। আর সেই কলেজেই আজকে মিহির প্রথম দিন। বাবা মায়ের একমাত্র আদরের কন্যা মিহি। গায়ের রং ঠিক উজ্জ্বল ফর্সা নয়, তবে উজ্জ্বল শ্যামলা বলা চলে, যার কারণে মেয়েটাকে একটু বেশি মায়াবী লাগে। সবচেয়ে বড় বিষয়, এই মেয়েটির চোখ যা পুরো একটা পৃথিবী স্তব্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে, যে চোখের দিকে তাকিয়ে পুরো একটা উপন্যাস লেখা সম্ভব। কোনো মেয়ের চোখ এত সুন্দর হয় কিভাবে? বড় বড় পাপড়ি সমেত টানা টানা দুটো চোখ, শ্যামলা পান পাতার মতো মুখের আদলে ডাগর ডাগর টানা টানা চোখ দুটো একটু বেশি মানানসই, যা সবাইকে আকৃষ্ট করার জন্য যথেষ্ট। কোনো প্রকার কাঠিন্যতা বিহীন মিহি মেয়েটা যেমন চঞ্চল তেমন দুরন্ত স্বভাবের। এক সেকেন্ডও কথা না বলে থাকতে পারে না, সারাক্ষণ যেন মুখে খই ফুটছে। খুব সহজেই সবার সাথে সখ্যতা গড়ে তুলতে পারে, যার কারণে স্কুল কলেজের শিক্ষক থেকে শুরু করে সকল বন্ধু বান্ধব সবাই মিহিকে একটু বেশি ভালোবাসে। কিন্তু পুরনো বন্ধু বান্ধব আর চেনা মানুষদের ছেড়ে বাবা মায়ের সাথে মিহি এখন এক নতুন শহরে। বর্তমান ঢাকা সিটি কলেজ, যেখানে আজকে মিহির প্রথম দিন। মিহির যাতায়াতে যাতে কোনো অসুবিধা না হয়, তাই আজমাল হোসেন ধানমন্ডিতেই তাদের নতুন বাসা নিয়েছেন। মিহিদের নতুন বাড়ি থেকে কলেজের দূরত্ব বেশি নয়। বাড়ি থেকে 15 মিনিটের মধ্যে কলেজে এসে আজমাল হোসেন মেয়েকে নিয়ে প্রিন্সিপাল স্যারের সাথে কিছু কথা বলে নেন। তারপর বাইরে এসে মিহির মাথায় আলতো হাত রেখে বলেন, আম্মু মন দিয়ে ক্লাস করবে কেমন? আমাকে তো এখন যেতে হবে। কলেজ শেষে বাসায় ফিরতে তোমার কোনো সমস্যা হবে না তো? আব্বুর আদুরে গলায় বলা কথায় মিহিও গদগদ হয়ে উত্তর করে, আব্বু, আমি কি এখনো ছোট আছি বলো তো? আমি হলাম তোমার মেয়ে। আমি অনেক ব্রেভ গার্ল, বুঝলে? আমাকে নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না। আমি জানি তো আমার মাটা অনেক সাহসী। বলে মুচকি হাসলেন আজমাল হোসেন। একবার হাতে থাকা ঘড়ির দিকে চেয়ে আবারও বললেন, আচ্ছা মা, তাহলে আমি আসি। মিহি ঘাড় কাত করে সম্মতি দেয়। আজমল হোসেন হাঁটা লাগাতে মিহি তড়িঘড়ি করে ডাকে। আব্বু। সবে হাঁটা শুরু করতে যাচ্ছিলেন, মেয়ের ডাকে আজমাল হোসেন পিছনে ফিরে তাকিয়ে দেখেন মিহি শাহাদাত আঙ্গুল দিয়ে কিছু একটা ইশারা করছে। মেয়ের ইশারা বুঝতে বাকি রইল না আজমাল হোসেনের। তিনি মানিব্যাগ থেকে একটা 100 টাকার নোট বের করে দেন মেয়ের হাতে। সকালেও দিয়েছেন, এখন আবার মেয়ের আবদারে আবার দিলেন। দিয়ে বললেন, পাগলি মেয়ে, আমি এতক্ষণ এটারই অপেক্ষায় ছিলাম। ছোটবেলা অভ্যাসটা এখনো যায়নি তোমার? মিহি গদগদ হয়ে আব্বুকে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ আব্বু। আজমাল হোসেন মুচকি হাসেন। এরপর বাবার থেকে বিদায় নিয়ে প্রিন্সিপাল স্যারের সাথে ক্লাসে আসে মিহি। ক্লাসের সকলের উদ্দেশ্যে প্রিন্সিপাল স্যার বললেন, এ তোমাদের নতুন সহপাঠী মাহিতা ইসলাম মিহি, টিসি নিয়ে আমাদের কলেজে নতুন এসেছে। ক্লাসের সবার নজর এখন ডাগর চোখা মেয়েটির দিকে। সবার স্থির দৃষ্টি আটকে আছে মেয়েটির চোখের পানে। যার চোখ এত সুন্দর, তার দিক থেকে চোখ ফেরানো যায় কিভাবে? স্যারের কথায় ক্লাসের সবাই মিহিকে অভিনন্দন জানায়। স্যার চলে যেতে মিহি একটি মেয়ের পাশে বসে পড়ে। তারপর হালকা হেসে মেয়েটির উদ্দেশ্যে বলে, হাই, আমি মিহি। তোমার নাম কি? প্রতি উত্তরে মেয়েটি বলে, তোমার চোখ দুটো না অনেক সুন্দর। মিহি গা দুলিয়ে একটু হাসে। মেয়েটার দিকে সম্পূর্ণ ঘুরে বলে, আমার চোখ সুন্দর, কিন্তু তুমি তো পুরোটাই সুন্দর। হাই, কি কিউট তুমি। মিহির কথায় মেয়েটি লাজুক হেসে বলে, কি যে বলো। বাই দ্য ওয়ে, আমি ফারহানা চৌধুরী রুহি। আমার ডাকনাম রুহি। রুহি বলে ডাকতে পারো। আরে সাবাস, তোমার নাম আর আমার নাম তো প্রায় সেম সেম। ফ্রেন্ড। বলে রুহির দিকে হাত বাড়িয়ে দেয় মিহি। রুহি হ্যান্ডশেক করতে করতে বলে, অবশ্যই। প্রত্যেকটা ক্লাসের ভাগে ভাগে প্রায় সবার সাথে পরিচিত হয় মিহি। এর মধ্যে নাদিয়া, সোহেল, মীরা আর রনকের সাথে একটু বেশি সখ্যতা গড়ে ওঠে, কেননা এরা ছিল রুহির টিম মেম্বার্স। দুপুর 2:30টায়
কলেজ ছুটির পর মিহি তার নতুন বন্ধুদের সাথে কলেজে বাইরে আসে। সবাই ক্যাম্পাসে হাঁটতে হাঁটতে কথা বলছে। এরই মধ্যে রৌনক বলে, আচ্ছা মিহি, তুমি তো ঢাকা শহরে তেমন কিছুই চেনো না, তাই না? মিহি তপ্ত শ্বাস ফেলে জবাব দেয়, হুম, আমরা তো সবে 3 দিন আগে ঢাকায় এসেছি, তাই তেমন কিছু চিনি না এখনো। ঢাকায় আসার পর দিন আব্বুর সাথে একবার কলেজে এসেছিলাম, তাই কলেজ থেকে বাড়ি ফেরার রাস্তা ব্যতীত তেমন কিছুই আর চেনা হয়নি আমার। তবে ধীরে ধীরে সব চিনে যাব ইনশাআল্লাহ। আমি একটা কথা বলতে চাই। সবাইকে থামি হাত উঁচিয়ে বলে রুহি। রুহির কথায় মীরা মেকি স্বরে বলে, তোকে আবার কথা বলার জন্য পারমিশন নিতে হবে নাকি? রুহি খানিক বিরক্তি নিয়ে বলে, তুই চুপ কর তো। আচ্ছা মিহি শোনো, আমাদের বাড়ি যাওয়ার পথেই তোমাদের বাড়ির সেক্টর পড়ে, তাই আজ থেকে রোজ আমরা একই সাথে কলেজ থেকে বাড়ি ফিরবো, বুঝলি? আমি তোমাকে বাসায় ড্রপ করে দেব। আমি কিন্তু কোনো না শুনতে চাই না। মিহি কোনো প্রকার দ্বিমত পোষণ করে না এতে। আলতো হেসে বলে, আচ্ছা ঠিক আছে, আমি না করছি না। এই ফাঁকে তোমার সাথে আরো একটু বেশি সময় কাটানো যাবে। পাশ থেকে দীর্ঘশ্বাস টেনে সোহেল বলল, আরে আমার বাড়িটা যদি তোদের ওইদিকে হতো তাহলে আমিও প্রতিদিন লিফট পেতাম। সোহেলের কথায় নাদিয়া ভেঙচি কেটে বলল, শখ কত, যা ভাগ। সোহেল আর নাদিয়ার কথায় সবাই হাসাহাসি শুরু করে যে যার মতো বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। অন্যদিকে রুহি আর মিহি গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলো। এর মধ্যে তাদের দুজনের সামনে একটা কালো রঙের দামি গাড়ি এসে দাঁড়ায়। রুহি মিহিকে নিয়ে সেই গাড়িতে উঠে পড়ে। রুহি একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। ঢাকা শহরের অন্যতম বিজনেসম্যান এবং চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রির মালিক রাশেদ রহমান চৌধুরীর মেয়ে রুহি। এত ধনী পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও রুহির মধ্যে কোনো প্রকার দোটানা বা অহংকার নেই, যা মিহি এতক্ষণে খুব ভালোভাবে বুঝতে পেরেছে। দুধে আলতা গায়ের রঙে হালকা পাতলা লাজুক মেয়েটি দেখতে কিন্তু একেবারে মাশাল্লাহ। দুই বান্ধবী মিলে কথা বলতে বলতে মিহির গন্তব্য চলে আসে। তারপর রুহির থেকে বিদায় নিয়ে বাড়িতে ঢোকে মিহি। রুহি ও নিজের বাড়ির দিকে রওনা দেয়। বাড়ির কলিং বেল বাজতেই দরজা খুলে দেয় সাবিনা বেগম। বাইরে মেয়েকে দেখে খুশিতে চোখ চিকচিক করে ওঠে তার। তিনি প্রফুল্লতার সহিত বলেন, এসেছিস? তোর অপেক্ষাতেই ছিলাম। যা আগে তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নে, তারপর আজকে সব কথা শুনবো। মেয়ে ভেতরে ঢুকে আদুরে কণ্ঠে মাকে জড়িয়ে ধরে বলে, আম্মু, আমি তোমায় অনেক মিস করেছি জানো। হয়েছে, আর বলতে হবে না। যাও আগে গিয়ে ফ্রেশ হয়ে নাও। মায়ের কথাই বাধ্য মেয়ের মতো উপরে পা বাড়ায় মিহি। উদ্দেশ্য ফ্রেশ হওয়া। মিহিদের এই নতুন বাড়িটা একেবারে প্রকৃতির কাছাকাছি নেওয়া হয়েছে। এর মূল কারণ হচ্ছে মিহি সে প্রকৃতিবিলাসী হওয়ার কারণে প্রকৃতির কাছাকাছি এই বাড়িটি নেওয়া হয়েছে। বাড়ির দোতলায় দুটো ঘর, যার একটি মিহির জন্য বরাদ্দ, কেননা ওই ঘরে আছে একটি ছাদবিহীন বেলকুনি, যেখানে দাঁড়ালে সরাসরি প্রকৃতিকে অনুভব করা যায়, যা মিহির অনেক পছন্দ। দোতলার অন্য ঘরটি আপাতত ফাঁকা আছে। আজমল হোসেন আর সাবিনা বেগম গ্রাউন্ড ফ্লোরের একটি ঘরে আছেন। গোসল করে নিচে এসে দুপুরে খাবার খেয়ে বাবার কোলে মাথা রেখে শুয়ে আজকের সব ঘটনা একে একে বলল মিহি। মিহির মা গালে হাত রেখে মেয়ের সমস্ত বকবক শুনে গেলেন। আজমল হোসেনও মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নীরবে মেয়ের সব কথা শুনলেন। এই মেয়েই তাদের কাছে সব, একমাত্র সম্বল। নতুন একটি সকাল। সেপ্টেম্বর মাসের প্রচণ্ড গরমের কারণে সবে যখন নাজেহাল, তখন এক ফালি বৃষ্টির আগমন ঘটেছে আজ ঢাকা শহরে। বৃষ্টির এই শীতল হাওয়া যেন মুছে দিয়েছে অতীতের সব ক্লান্তি। সবে সকাল 7টা। সেই ভোর রাত থেকেই অঝোর ধারায় বৃষ্টি হলেও এখন বৃষ্টির মাত্রা একটু কমেছে। হালকা বাতাস বইছে আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে ধরণীতে। সেই বৃষ্টিকে উপভোগ করার জন্য গুটি গুটি পায়ে ছাদবিহীন বারান্দায় এসে দাঁড়ায় মিহি। দুহাত মেলে দীর্ঘশ্বাস ফেলে আলিঙ্গন করে বৃষ্টিকে। মেঘের অগোচরে ঠিক বৃষ্টি নামার পরই শীতল হওয়া যেন মন ভেজানো এক নতুন অনুভূতি সঞ্চার করে মিহির মনে। এর মাঝে কেটে গেছিল কয়েকটা দিন। প্রতিদিন কলেজ থেকে বাড়ি আসা যাওয়া, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, তার সাথে যুক্ত হয়েছে নতুন কোচিং ক্লাস। কলেজের পর কোচিং থেকে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 5টা বেজে যায়। তারপর আবার পরিবারের সাথে সময় কাটানো তো আছে। তবে আজ সকাল সকাল বৃষ্টি হয়ে কলেজে যেতে পারেনি মিহি।
শুধু মিহি নয়, ওদের ফ্রেন্ড গ্রুপের কেউই আজকে কলেজে যায়নি। তবে গ্রুপ কলে ওরা সবাই মিলে প্ল্যান করেছিল আজকে কোচিংয়ের পর সবাই মিলে একটু সন্ধ্যা শহর উপভোগ করবে। যেই ভাবা সেই কাজ। কোচিং শেষ হতে না হতে মিহি, রুহি, সোহেল, মীরা, রৌনক, নাদিয়া সবাই একসাথে বেরিয়ে পড়ে। প্রথমে ওরা সবাই মিলে রাস্তার একটা টং দোকানে চায়ের আড্ডা বসায়। বৃষ্টির পরে ঠান্ডা ওয়েদারের সাথে গরম গরম মালাই চায়ের কম্বিনেশনে আড্ডা জমে ক্ষীর। এত কিছুর মাঝেও নাদিয়ার মন খারাপ লক্ষ্য করে রুহি নাদিয়াকে বলে, কিরে, সেই তখন থেকে দেখছি তুই কেমন চুপচাপ হয়ে আছিস। কি হয়েছে বলতো তোর? ওর আবার কি হবে? দেখ, হয়তো বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে। সোহেলের কথাই একসাথে সবাই শব্দ করে হেসে ওঠে। নাদিয়া একটু রেগে গাল ফুলিয়ে বলল, দেখ সোহেল, শুধু সোহেল কেন, আমাদেরকেও দেখা। কি দেখাবি? নাদিয়াকে কথার মাঝে থামিয়ে কথাটা বলে রৌনক। রৌনকের কথায় নাদিয়া আরো বেশি তেতে ওঠে। নাদিয়া চোখ রাঙিয়ে তাকায় ওদের দিকে। সোহেল আর রৌনক মিটমিটিয়ে হাসছে ওকে দেখে। মিহি ওদেরকে থামিয়ে বলে, উফ, থামবি তোরা। এ নাদিয়া, বলতো কি হয়েছে তোর? নাদিয়া গা ঝেড়ে শ্বাস ফেলে বলল, তেমন কিছু না রে, এমনিতেই ভালো লাগছে না, এই আর কি। ধুর, মন খারাপ কে গুল্লি মারতো? চল আমরা এখন এনজয় করি। বলে নাদিয়ার হাত টানতে টানতে নির্জন রাস্তায় নেমে দাঁড়ায়। মিহি পিছন ফিরে সোহেলের উদ্দেশ্যে বলে, সোহেল, তাড়াতাড়ি চায়ের বিলটা মিটিয়ে চলে আয় তো, আমরা গেলাম। মিহি, মীরা, নাদিয়া রাস্তায় নামলেও রুহি এখনও সেই আগের মতোই জায়গায় মুখ ফুলিয়ে বসে আছে। এটা দেখে মিহি ওর কাছে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে মিষ্টি কণ্ঠে বলে, সরি পাখি, আর এমন হবে না, চল এখন। মিহি রুহির হাত ধরে দৌড়ে রাস্তায় নামে। মৃদু হাওয়ায় চার বান্ধবী যেন মুক্ত পাখির মতো উড়তে থাকে। ব্যস্ত ঢাকা শহরের এই রাস্তাটি সচরাচর কোলাহলপূর্ণ থাকলেও আজ নির্জন, শুধু বাতাসে ভেসে আসছে কিছু মেয়েলি কণ্ঠের হাসির ঝংকার। সোহেল আর রৌনক চায়ের বিল মিটিয়ে দিয়ে আস্তে আস্তে মিহিরা ওদের থেকে কিছুটা দূরে এগিয়ে গেছে। নীরব আনন্দের মাঝে মিহি ওর ফোনে একটি গান বাজিয়ে দেয়। সে গানের তালে তালে চার বান্ধবী একই সাথে নাচতে আরম্ভ করে। গান বাজছে, নাচের মাঝেই হঠাৎ রুহির ফোন বেজে ওঠে। নাচতে নাচতে রুহি ওর ফোনে স্ক্রিনে তাকাতে ওর নাচ থেমে যায়। চোখ গোল গোল করে তাকিয়ে মৃদুস্বরে চিৎকার দিয়ে ওঠে ও। ওর চিৎকারে সবার নাচ থেমে যায়। মিহি রুহির কাছে গিয়ে ওর বাহু হালকা ঝাঁকিয়ে জিজ্ঞেস করে, কিরে পাখি, কে ফোন করেছে? ভাইয়া। বলে রুহি যেই না ফোন রিসিভ করতে যাবে ঠিক তখনই ওর ফোনটা সুইচ অফ হয়ে যায়। চার্জ নেই ফোনে। রুহি অসহায় ভয়ত কণ্ঠে বলে, যা, এই ফোনটার এক্ষুনি চার্জ শেষ হতে হলো। আজ তো আমি শেষ। রুহি ভয় পাওয়ার কারণ বুঝতে না পারে মিহি অবুঝের মতো শুধায়, তুই এত ভয় পাচ্ছিস কেন? তোর ফোন সুইচ অফ হয়েছে তো কি হয়েছে? এনে আমার ফোন থেকে তোর ভাইয়াকে কল করে জানিয়ে দে যে তুই এখন আমাদের সাথে আছিস। ওরে মিহি, তুই বুঝতে পারছিস না, আজ 5 মাস পর ভাইয়া দেশে ফিরছে। আর এই কথাটা আমি ভুলে গেলাম কি করে? ও নিশ্চয়ই বাসায় এসে আমাকে দেখতে পায়নি, তাই এখন ফোন করছে। কি, তোর ভাইয়া আজ দেশে ফিরেছে? রৌনকের কথার পিছন ফিরে তাকিয়ে রুহি ছোট্ট করে জবাব দিল, তুই তো বাসা থেকে পারমিশন নিয়েই এসেছিস। আর তোর ভাইয়া কোনো বাঘ ভালুক নাকি কোনো ভিলেন যে তুই এত ভয় পাচ্ছিস? ওর ভাইয়া কোনো বাঘ ভাল্লুক বা ভিলেন নয়, তবে সুপারস্টার বটে। ভিলেনের থেকেও কম নয় কিন্তু। শেষে কথাটা বিড়বিড় করে বলল নাদিয়া। নাদিয়ার কথার মানে বুঝতে না পেরে মিহি আবারও অবুঝের মতো প্রশ্ন করে, মানে? মীরার কথা শেষ হতেই রুহি চোরা চোখে মিহির দিকে তাকিয়ে মিনমিন করে বলে, আসলে 5 মাস আগে ভাইয়া অফিসের কাছে জাপান গেছিল, আর আজকে ওর দেশে ফেরার কথা। আমি না একদম ভুলে গিয়েছিলাম। কথা শেষ করে মিহির বাহু জড়িয়ে আবারও বলে, সরি পাখি, আসলে তোকে না ভাইয়ার বিষয়ে কিছু বলা হয়নি। ভাইয়ার বিষয়ে তো কোনো কথাই আলোচনা হয়নি, তাই আর কি। থাক, আমাকে আর কৈফিয়ত দিতে হবে না। তুই আগে তোর ভাইয়ার সাথে কথা বলে নে, নয়তো টেনশন করবেন উনি। রাগ করেছিস পাখি? আরে আমি কেন রাগ করতে যাব? তোর ভাইয়া সুপারস্টার হোক বা ব্যাঙের সাথেই হোক, তাতে আমার কি? থ্যাঙ্কস জানো, তবে ভাইয়াকে ব্যাঙের ছাতা না বললেও পারতি। আচ্ছা, এখন তোর ফোনটা আগে দে, ভাইয়াকে কল করি। বলে মিহির হাত থেকে ফোনটা নিয়ে ভাইয়াকে কল করে রুহি। একবার রিং হতেই অপর পাশ থেকে কল রিসিভ হয়। অপর পাশের ব্যক্তিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে রিহি গড় গড় করে
বলতে আরম্ভ করে। সরি ভাইয়া, সত্যি বলছি। রুহির কথা শেষ হওয়ার আগে একটা গম্ভীর কণ্ঠ ভেসে আসে ফোনের ওপাশ থেকে। কোথায় আছিস? আমাকে এক্ষুনি লোকেশন পাঠিয়ে দে। বলেই টুংটুং করে ফোনটা কেটে দেয়। রুহি কান থেকে ফোনটা নামাতেই মিহি বলে, কি হলো পাখি? রুহি ঠোঁট উল্টে বলে, ভাইয়া মনে হয় নিতে আসছে আমাকে, লোকেশন পাঠাতে বললো। রুহির কথা শুনে রৌনক আমতা আমতা করতে করতে বলে। তাহলে আমরা যাই। হ্যাঁ, কালকে কলেজে দেখা হবে। রৌনকের কথায় তাল মিলিয়ে নাদিয়া আর মীরা বলল, আমরাও যাই তাহলে। আসি রে মিহি। বলেই উল্টো দিকে হাঁটা লাগালো সবাই, যেন পালাতে পালেই বাঁচে। ওরা যেতেই মিহি ভুরু কুচকে বলে, বুঝলাম না, ওদের আবার হঠাৎ কি হলো? সেটা না হয় পরে বলবো, এখন চল, ভাইয়া এক্ষুনি এসে যাবে। না, আমার বাসা তো এখান থেকে অনেকটাই কাছে, তোদের আর কষ্ট করে আমায় ড্রপ করে দিতে হবে না, আমি একাই যেতে পারবো। তুই বরং টং দোকানে গিয়ে অপেক্ষা কর, আমিও যাই, নয়তো অনেকটা লেট হয়ে যাবে। কিন্তু কোনো কিন্তু না পাখি, আমি তো বললাম আমি যেতে পারবো, আসি। আচ্ছা সাবধানে যেও পাখি। মিহিকে জড়িয়ে ধরে বলে রুহি। মিহিও গদগদ হয়ে বলে, লাভ ইউ পাখি। লাভ ইউ টু বেবি। রুহির থেকে বিদায় নিয়ে মিহি গলির মোড়ের দিকে হাঁটা লাগায়, উদ্দেশ্য রিক্সা নিয়ে বাসে ফেরা। এখান থেকে মিহিদের বাড়ি অনেকটাই কাছে, রিক্সায় করে যেতে হলে 5 মিনিটের মধ্যে পৌঁছানো যায়। কারণ রুহি ও মিহিকে একা ছাড়তে রাজি হয়ে যায়, নয়তো মেয়েটা মিহিকে একা ছাড়তো কিনা কে জানে। ব্যাগের মধ্যে কিছু একটা খুঁজতে খুঁজতে অন্যমনস্ক হয়ে হাঁটছিল মিহি। হঠাৎ শক্ত খাম্বার মতো কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যেতে নাই মেয়েটা। মুখ দিয়ে অচিরেই আহ সূচক একটা মৃদু শব্দ বেরিয়ে আসে। ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নেয় মিহি। তবে মাটিতে পড়ার আগেই একটা শক্তপোক্ত বলিষ্ঠ হাত আগলে নেয় মিহিকে। ঘড়ি কাটা প্রায় 10টার ঘর ছুঁই ছুঁই করছে। দরজা খোলা রেখে ডাইনিংয়ে পায়চারি করতে করতে বারবার মেয়ের ফোনে কল করে যাচ্ছেন আজমাল হোসেন। তার পাশেই চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে সাবিনা বেগম। মিহি আর ওর বন্ধুদের আজকের ঘোরাঘুরির প্ল্যানিং সম্পর্কে আজমাল হোসেন এবং সাবিনা বেগম দুইজনই অবগত। মেয়ের স্বাধীনতায় কখনো হস্তক্ষেপ করেনি মিহির বাবা মা। একমাত্র মেয়ে হওয়ার দরুন মিহি যখন যা চেয়েছে তখন তাই দেওয়ার চেষ্টা করেছেন আজমাল হোসেন। তবে ঢাকা শহরের মতো ব্যস্ত এক শহরে মেয়েকে বন্ধুদের সাথে একা ছাড়তে নারাজ থাকলেও অনেক জোরাজোরি করার পরে মিহিকে বাইরে যাওয়ার জন্য পারমিশন দিয়েছিলেন তারা। জনবহুল পূর্ণ ঢাকা শহরে দিনের তুলনায় রাতের ব্যস্ততা একটু বেশি থাকে। এদিকে রাত 8টা বাজতে চলো, তবু মেয়ে বাসায় ফিরছে না দেখে চিন্তিত হয়ে পড়েছেন মিহির বাবা মা। একের পর এক কল করে যাচ্ছেন মিহির ফোনে। অন্যদিকে পড়ে যাওয়ার ভয়ে চোখ মুখ খিচে রেখেছে মিহি। তবে যখন মিহি বুঝতে পারে সে পড়ে যায়নি, বরং ওর হাতটা শক্ত করে কেউ ধরে রেখেছে, তখন পিটপিট করে চোখ মেলে সামনে তাকায়। ল্যাম্পপোস্টের হলদে আলোয় দেখতে পাই লম্বা সুঠামদেহী একজনকে, যিনি এক হাতে মিহির হাত ধরে রেখেছে এবং অন্য হাতে রয়েছে একটি মোবাইল। যাকে দেখে চোখ আটকে যায় মিহির। লম্বায় প্রায় 6 ফুট তো হবে। তার পরনে কালো রঙের একটি ব্র্যান্ডেড ফুল হাতা শার্ট, যার হাতাগুলো কুনি পর্যন্ত গোটানো, যেন আলোকচিত্রের তুলিতে আঁকা আধুনিক ক্যাজুয়ালতা পূর্ণ ফর্সা ত্বকে কালো রঙের শার্টটা বেশ ফুটে উঠেছে। তবে তো আর মুখ দেখা যাচ্ছে না। ওয়ান টাইম মাস্ক এর আড়ালে ঢাকা রয়েছে মুখটি। চুলগুলো কপালে এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। লোকটিকে এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার মাঝে আবারও মিহির মুঠোফোনটি বেজে ওঠে, যার শব্দে ঘোর কাটে যায় মিহির। এলোমেলো চোখের পলক ফেলে তড়িঘড়ি করে লোকটার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয় ও। তারপর আমতা আমতা করতে করতে লোকটির দিকে তাকিয়ে দেখে লোকটি স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে, যা দেখে মিহি মিনমিনে গলায় বলে, অ্যাকচুয়ালি আম সরি, আসলে ভুলটা আমারই, আমি না দেখতে পাইনি। ওই ব্যাগে বারবার ফোনটা বেজে যাচ্ছিল তো, তাই ওটা খুঁজতে গিয়ে অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। মিহির কথাই মাঝে আবারও ওর মুঠোফোনটি বেজে ওঠে। মিহি লোকটি থেকে দৃষ্টি সরিয়ে নিজের ফোনের দিকে তাকাই আব্বু কল করেছে। মিহি চোখ গোল গোল করে ফোনের দিকে তাকিয়ে কপালে চাপড় মেরে বলে, এই যা, আব্বু ফোন করেছে। বলে তাড়াহুড়ো করে ফোনটা রিসিভ করতে করতে দৌড়ে রিক্সার দিকে চলে যায়। ফোন রিসিভ করতে ও পাশ থেকে মিহির বাবা বলে ওঠেন, আম্মু তুমি ঠিক আছো তো? আর কোথায় আছো তুমি? সেই কখন থেকে তোমাকে ফোন করে যাচ্ছি, ফোনটা রিসিভ করছো না কেন তুমি?
কোথায় আছো তুমি? বলো, আমি তোমাকে নিতে আসছি। সরি আব্বু, আসলে ফোনটা ব্যাগে ছিল তো তাই বুঝতে পারিনি। আর তুমি টেনশন করো না তো, আমি রাস্তায় আছি, এখনই আসছি। তোমাকে আর আসতে হবে না, এখন রাখি আমি। ফোনটা কেটে দিয়ে রিকশায় উঠতে উঠতে ব্যস্ত স্বরে রিকশার চালককে বলে মামা ধানমন্ডি প্রথম সড়কে নামিয়ে দিন। মিহি তো চলে যায়, তবে পেছনে ফেলে রেখে যায় একজোড়া স্থির দৃষ্টি যা এখনো মিহিতেই সীমাবদ্ধ। রাফি, হোয়াট হ্যাপেন? এদিকে আমার প্রাণ যায় যায় অবস্থা, আর তুই তখন থেকে ওই মেয়েটার দিকে ওভাবেই ড্যাব ড্যাব করে তাকিয়ে কি এত দেখছিস বলতো? কারো কথায় ধ্যান ভাঙে রাফির। আরও একবার তাকিয়ে দেখে অদূরে চলে যাও রিকশাটির দিকে, যা এখন প্রায় চোখের আড়াল হয়ে গেছে। কতক্ষণ যে এভাবে মেয়েটার দিকে তাকিয়েছিল তা নিজেও জানে না রাফি। এবার রাফি নিজেকে সংযত করে তারপর পিছনে ফিরে তাকিয়ে দেখে এক হাত হাঁটুতে এবং এক হাত কোমরে রেখে বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে শান্ত। শান্তকে এমন অবস্থায় দেখে রাফি আবারও অট্ট হাসিতে ফেটে পড়ে। এই তো কিছুক্ষণ আগে রুহি পাঠানো লোকেশন অনুযায়ী রাফি আর শান্ত এখানে এসেছিল রুহিকে নিতে। মনের মাথায় গাড়ি থামিয়ে রাফি আর শান্ত গাড়ি থেকে নেমে পড়ে। গাড়ি থেকে নামার আগে রাফি মুখে মাস্ক পরে নেই যাতে কেউ ওকে চিনতে না পারে, কিন্তু গাড়ি থেকে নামার পরেই অসাবধানতাবশত শান্ত একটা কলার খোসায় পা পিছলে পড়ে যায়, যা দেখে সবসময় গম্ভীর হয়ে থাকা রাফিও নিজের হাসি কন্ট্রোল করতে পারেনি। উচ্চ শব্দে হাসতে হাসতে নিজের পকেট থেকে ফোনটা বের করে শান্তর ওই অবস্থার ভিডিও করতে শুরু করে। ঠিক তখনই ধাক্কা লাগে মিহির সাথে। বর্তমান ব্যাটা, এইটা হলো প্রকৃতির নিয়ম, বুঝলি? তুই আমার পেছনে লেগেছিলি না, এখন দেখ তোর পিছনে হাজার হাজার মেয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, অথচ তুই কাউকে 2 পয়সারও পাত্তা দিস না। আজ দেখ ওই মেয়েটা তোকেই 2 পয়সারও পাত্তা দিল না। হাউ ইন্টারেস্টিং। কোমর সোজা করে শার্টের কলার ঠিক করতে করতে ভাব নিয়ে কথাগুলো বলল শান্ত। শান্তর এহেন কথায় রাফি ভুরুকুচকে ওর দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, এবার তুই একটু বেশি বেশি বলে ফেলছিস না? আমি আবার কি বললাম? যা দেখলাম তাই তো বললাম। আমি তোকে ফার্স্ট টাইম কোনো মেয়ের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখলাম, কিন্তু আফসোস মেয়েটা তোকে পাত্তাই দিল না। আচ্ছা ভাই, তুই আবার ওই ডাগর ডাগর চোখা মেয়েটির প্রেমে পড়ে যাসনি তো? কথা পারিস না, রুহি ওয়েট করছে, তাড়াতাড়ি চল। শান্তকে এড়িয়ে হাঁটতে হাঁটতে কথাটা বলল রাফি। শান্ত হতাশ শ্বাস ছেড়ে বলল, যা বাবা, এখন কি তুই আমাকেও পাত্তা দিবি না নাকি? আসবে আসবে, আমারও দিন আসবে, তখন আমিও দেখিয়ে দিব। বলতে বলতে রাফি পিছনে হাঁটা লাগায় শান্ত। আর এইদিকে রুহি সেই তখন থেকে টং দোকানে বসে অপেক্ষা করছে ওর ভাইয়ের জন্য, অথচ তার আসার কোনো নাম নেই। অবশেষে রুহি বিরক্ত হয়ে রাস্তার সামনে গিয়ে দাঁড়ায়। সিসি, চিরচেনা সেই কণ্ঠ চেনা আদরে ডাক শোনা মাত্রই রুহি ঘাড় ঘুরিয়ে তাকায়। সামনে ভাইয়াকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে ভাইয়াকে আদুরে কণ্ঠে বলে, এতক্ষণে তোমার আসার সময় হলো ভাইয়া? সে কখন থেকে আমি এখানে একা একা বসে আছি জানো? কেন একা একা বসে আছিস কেন? তোর ফ্রেন্ডসরা কোথায়, যাদের জন্য আমরা দেশে আসার কথাটা তুই বেমানো ভুলে গেলি? তারা তো কি এখানে এভাবে একা রেখে চলে গেল? সরি বললাম তো ভাইয়া, আসলে আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো আজকের তারিখটা, তাই তো আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে এসেছিলাম। আর ওরা তো তোমার আসার কথা শুনে একটু আগে চলে গেল। আদরে গলায় কথাগুলো বলে রুহি কথা শেষ হতে শান্ত রাফির পিছন থেকে বলে ওঠে, কেমন বন্ধু নিয়ে ঘুরো যারা তোমায় এভাবে মাঝ রাস্তায় একা ফেলে চলে যায়? শান্তর এহেন কথাই হঠাৎ করে শান্ত সিস্টার রুহির মেজাজ বিগড়ে যায়। রুহি কপাল কুচকে নাকের পাটা ফুলিয়ে বলে, আপনি আপনি এখানে কেন এসেছেন? আর কোন সাহসে আপনি আমার বন্ধুদের সম্পর্কে এসব কথা বলছেন? রুহির কথায় শান্ত বিড়বিড় করে বলে, বাপরে, বেডি বড্ড চেইতা গেছে। যেমন ভাই তার তেমন বোন। ডিএনএ টেস্টের কোনো প্রয়োজন নেই, পুরাই কার্বন কপি। বিড়বিড় করে কি বলছেন? হ্যাঁ, আর ভাইয়া তুমি ওনাকে এখানে কেন নিয়ে এসেছো? আবার শুরু হয়ে গেল তোদের মাঝে। রুহি, তাড়াতাড়ি চল, বাড়িতে সবাই ওয়েট করছে। রাফির কথাই আর কেউ কথা বাড়ায় না। রুহি শান্তকে ভেঙচি কেটে গাড়িতে গিয়ে বসে পড়ে। গাড়িতে বসে রুহি রাফিকে বলে, ভাইয়া তোমার ফোনটা একটু দাও তো, একটা কল করতে হবে। বিনা বাক্যে রাফি রুহিকে নিজের ফোনটা দিয়ে দেয়। ফোন হাতে নিতেই রুহি মিহিকে কল করে। 2-1বার রিং হওয়ার পর মিহি কল রিসিভ করে। রুহি বলে, হ্যালো পাখি, তুই ঠিকমতো বাসায় পৌঁছে গেছিস তো? আমি ঠিক আছি, আগে নিজের কথা বল। কোথায় তুই? তোর ফোনটাও তো অফ। আমার কি টেনশন হচ্ছিল তুই জানিস? রুহি আলতো হাসে মিহির কথায়, কোমল কণ্ঠে বলে,
আমি এখন গাড়িতে আছি, ভাইয়া এসেছে, বাসায় ফিরছি, টেনশন করিস না। এরপর দুই বান্ধবী মিলে আরও কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেয়। এই নতুন পাখির আমদানি আবার কোথা থেকে হলো? রুহির দিকে তাকে ভুরুকুচকে প্রশ্ন করে শান্ত। শান্তর সাথে তাল মিলিয়ে রাফিও বলে। এই পাখিটা আবার কে? শান্তর কথায় পাত্তা না দিয়ে রাফির কথায় রুহি এই কদিনে ঘটে যাওয়া সব কিছু এক এক করে বলে দেয় এবং এটা বলে দেয় যে মিহি ওর বেস্ট ফ্রেন্ড এবং ওরা একে অপরের পাখি বলে ডাকে। রুহির সব কথা শুনে শান্ত একটা দীর্ঘশ্বাস ফেলে। রাফি বলে, এই কদিনের পরিচয় তো একটা মেয়েকে নিজের বেস্ট ফ্রেন্ড বানিয়ে নিলে। রাফির কথায় বাধা দিয়ে শান্ত হাত উঁচিয়ে বলে, অবজেকশন। ও না হয় কদিনের পরিচয় বেস্ট ফ্রেন্ড বানিয়ে নিয়েছে, কিন্তু তুই তো শালা জীবনের প্রথমবারের মতো এক দেখায় একটা মেয়ের। আর কিছু বেফাঁস বলার আগে রাফি শান্তর পা নিজের শক্ত বুট দিয়ে চেপে ধরে। কুকি ওঠে শান্ত, অমনি চুপ হয়ে যায় সে। রাফি কটমট করে তীক্ষ্ণ চোখে তাকায় ওর দিকে। রুহি কিছু না বুঝতে পেরে ভ্যাবলার মতো তাকিয়ে আছে। রাফি একবার গাড়ির ফ্রন্ট মিররে দেখে নেয় রুহির অবস্থা। চৌধুরীর বাড়িতে আজ খুশির জোয়ার নেমেছে। পুরো 5 বছর পর চৌধুরী বাড়ির একমাত্র ছেলে ফিরেছে যে। বাড়ির দুই কর্ত্রী ব্যস্ত সময় পার করছে রান্নাঘরে। ছেলে পছন্দের তালিকায় যত খাবার আছে সব ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে তারা। বাড়ির দুই কর্তা অফিস থেকে তাড়াতাড়ি ফিরে সোফায় বসে অপেক্ষা করছে ছেলের জন্য। চৌধুরী বাড়ির একমাত্র ছেলে হলো রাফি। রাফির বাবারা 3 ভাই 1 বোন। বড় ভাই রাশেদ রহমান চৌধুরী, মেজ ভাই শরীফ চৌধুরী যিনি গত 15 বছর আগে এক দুর্ঘটনায় মারা যান, ছোট ভাই জুবাইর চৌধুরী এবং বোন আফসানা বেগম। রাশেদ রায়হান চৌধুরীর একমাত্র জ্যেষ্ঠ পুত্র রোজান রাফি চৌধুরী, যে বাড়ির সবার আদরের ছেলে, সবার চোখের মণি, স্বভাবে বড্ড চুপচাপ এবং গম্ভীর, প্রয়োজনের বেশি কথা বলে না। বিখ্যাত একজন কণ্ঠশিল্পী এবং চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কর্ণধার রোজান রাফি চৌধুরী। তবে বাইরে থেকে গম্ভীর হলেও ভিতর থেকে একেবারেই আলাদা। যেখানে কমফোর্ট ফিল করে সেখানে অগণিত কথা বলে। আর ওর কমফোর্ট জোন হচ্ছে শান্ত, পুরো নাম শাহরিয়ার শান্ত। রাফির একমাত্র বেস্ট ফ্রেন্ড, যাকে বলে সঙ্গের সাথী। শান্ত হলো আফসানা বেগমের ছেলে। রাফি ও শান্ত ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। রাফি যেখানে শান্ত সেখানে। তাই তো 5 মাসের জন্য রাফির সাথে শান্ত জাপানে গেছিল। আর আজকে ওরা দুজনেই দেশে ফিরল। ওদের দেশে ফেরার সুবাদে আফসানা বেগম ও তার স্বামী জাকির হোসেন আজকে চৌধুরী বাড়িতে এসেছেন। রাফি, শান্ত এবং রুহির জন্য সবাই লিভিং রুমে বসে অপেক্ষা করছিল। এরই মাঝে 3 জনে একসাথে বাড়িতে প্রবেশ করে। অনেকদিন পর ছেলেকে দেখা মাত্রই আফসানা বেগম দৌড়ে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরেন। অভিমানী স্বরে বলেন, এতদিনে আসার সময় হলো তোর? মায়ের কথা একটাবারও মনে পড়েনি তাই না? এতদিনে মায়ের কথা মনে পড়লো বুঝি? মায়ের কথায় শান্ত মজার ছলে বলে, আম্মু, আমার এখনো তোমার কথা মনে পড়েনি বুঝলে। যদি তোমার কথা মনে পড়তো তাহলে সবার আগেই তোমার কাছেই যেতাম। আমার তো ওই বাড়ির লোকেদের কথা মনে পড়েছিল, তাই তো সবার আগে এখানেই এসেছি। তারপর রুহির দিকে আর চোখে তাকে বিড়বিড় করে বলল, যার কথা মনে পড়েছে তার কাছেই তো এসেছি আম্মু। কি করে বোঝাই তাকে? সে তো পুরো রেগে বোম হয়ে গেছে। ছেলে বিড়বিড় করে কথা শুনতে পেলেন না আফসানা বেগম। তিনি শান্তর বাহুতে হালকা আঘাত করে বলেন, পাঁজি ছেলে একটা, মায়ের কথা মনে পড়ে না তোর? এরপর রাফির দিকে ফেরেন। তিনি নিষ্প্রভ তাকিয়ে বলেন, তুই কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ফুপি। তুমি কেমন আছো? এই তো বাবা আছি আলহামদুলিল্লাহ। ফুপির সাথে কথা শেষ করে একে একে সবার সাথে কৌশল বিনিময় করে রাফি। শেষে বাবার কাছে আসে। কেমন আছো আব্বু? রাশেদ রায়হান চৌধুরী ছেলেকে জড়িয়ে ধরেন বুকে, মোলায়েম কণ্ঠে বলেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমাকে অনেক ক্লান্ত লাগছে, যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও আগে, তারপর বাকি কথা হবে। পিছন থেকে হেনা বেগম অর্থাৎ রাফি ও রুহির মা রান্নাঘর থেকে বেরিয়ে আসতে আসতে বললেন, ক্লান্ত না তো কি, বাসায় এসে সবার আগে বোনের খোঁজ চালিয়েছে। আর যখন শুনলো রুহি বাসায় নেই তখন ডিরেক্ট ওকে আনতে ছুটে গেছিল। বাসায় আসার পর নিজের ঘরে পর্যন্ত যায়নি এখনো।
মায়ের কথায় রুহি এগিয়ে এসে গর্বিত প্রফুল্লতার সহিত বলল, আমার ভাইয়া আমাকে সবার থেকে বেশি ভালোবাসে, বুঝলে? পৃথিবীর বেস্ট ভাইয়া হচ্ছে আমার ভাইয়া। আফসানা বেগম পাশ থেকে বলেন, শুধু কি রাফি বেস্ট ভাইয়া? আর আমার শান্ত, ও তো তোকে চোখে হারায়, ও বুঝি তোর বেস্ট ভাইয়া নয়? মায়ের কথায় শান্ত শুকনো কাশি দিতে দিতে বলল। আমি যাই, গিয়ে ফ্রেশ হয়ে নেই। বলে চটজলদি উঠতে থাকলো সিঁড়ি দিয়ে। উঠতে উঠতে বিড়বিড় করে বলল, বাপরে, আমি নাকি ওর বেস্ট ভাইয়া? ভাবা যায় আর একটু হলেই ওর বাচ্চার মামা হয়ে যাচ্ছিলাম। অন্যদিকে মিহি বাসায় এসে ফ্রেশ হয়ে বাবার ঘরের দিকে পা বাড়ায়। সাবিনা বেগম টেবিলে রাতের খাবার গোছাচ্ছিলেন। মিহি ঘরে গিয়ে দেখে ওর আব্বু ঘরে নেই। বেলকুনিতে উকি দিয়ে দেখতে পায় ওর বাবা রকিং চেয়ারে বসে গল্পের বই পড়ছেন। বেলকুনির গ্রিল ভেদ করে আসা হালকা বাতাসে মাথার অর্ধপাকা চুলগুলো ঢেউ খাচ্ছে। অফিসের কাজ শেষে বাসায় আসার পর যখন একা লাগে তখন আজমাল হোসেন বেলকুনির এই দোলান কেদারায় বসে গল্পের বই পড়েন। মিহি বাবাকে দেখে আলতো হেসে এগিয়ে যায়। এগিয়ে গিয়ে পায়ের কাছে বসে আব্বুর হাঁটুতে মাথা রাখে। আজমাল হোসেন মেয়ের উপস্থিতি টের পেয়ে গল্পের বই বন্ধ রেখে পাশে রাখেন। তারপর মেয়ের মাথায় আলতো হাত রাখেন। ইদানিং নিজের অফিসের ব্যস্ততা এবং মেয়ের পড়াশোনার জন্য বাবা মেয়ের আগের মতো একই সাথে সময় কাটানো হয় না। আজমাল হোসেন মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, কি হয়েছে মা, তোমাকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন? মেয়ে অভিমানী স্বরে বলল, আব্বু, তুমি আজকাল আমাদের একটুও সময় দাও না। খুব বেশি ব্যস্ত থাকো তুমি। এত বেশি ব্যস্ততার মাঝে নিজের খেয়ালটাও ঠিক মতো রাখো না। এত বেশি কাজ করে কি হবে শুনি? আমি যা করছি সব তো তোমার জন্যই করছি। তুমি স্যার আমাদের আর কি আছে বলো? আমার কিছু লাগবে না আব্বু, শুধু তোমরা থাকলেই চলবে। আরে বাহ, বাপ মেয়ে এখানে বসে গল্প জুড়ে দিয়েছেন আর আমি কখন থেকে ডিনার রেডি করে বসে আছি। তো আপনারা কি আজকে না খেয়ে থাকবেন নাকি? এমন কথায় বাবা মেয়ে দুজনে চোখ তুলে তাকালো সাবিনা বেগমের দিকে। আজমাল হোসেন মৃদু হেসে বললেন, আমাদের গল্পে আপনাকেই মিস করছিলাম ম্যাডাম, আর এই দেখুন আপনিও চলে আসলেন। বাবার কথায় মিহি মায়ের দিকে ঠোঁট কামড়ে হাসে। মাকে নিয়ে বাবার করা এই ছোটখাটো মজাগুলো মিহির কাছে অনেক বেশি ভালো লাগে। সকাল 9টা। মিহি আর রুহি দুই বান্ধবী মিলে কলেজের ক্যাম্পাসের একটা গাছের নিচে চুপচাপ বসে আছে। মিহি রুহিকে অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করছে। রুহি সে তখন থেকে দাঁত দিয়ে নখ ঘুটে যাচ্ছে। এসেছে থেকে কথা বলেনি একটাও। মিহি চোখ শুরু করে তাকিয়ে বোঝার চেষ্টা করছে ওর হাবভাব। নীরবতা ভেঙে অবশেষে মিহি বলে উঠল, তোর কি হয়েছে বলতো পাখি? তুই আজ এত তাড়াতাড়ি আমার কলেজে আসতে বলি কেন? আর এসেছি থেকে দেখছি তুই এভাবে চুপচাপ বসে নখ খেয়ে যাচ্ছিস। তোকে কি আজকে পাশে কিছু খেতে দেয়নি নাকি বলতো? রুহি মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, মজা নিচ্ছিস পাখি? তুই জানিস উনি এসে গেছেন? রুহির কথা বুঝতে না পেরে মিহি বুড়কুচকে প্রশ্ন করে, উনিটা আবার কে? তোকে যার কথা বলেছিলাম। রুহির কথায় মিহি লাফিয়ে উঠে রুহির সামনাসামনি বসে। রুহি দুই বাহু আঁকড়ে ধরে উত্তেজিত কণ্ঠে বলে, সত্যি উনি এসে গেছেন? রুহি আলতো ঘাড় কাত করে ক্ষীণস্বরে মনমরা হয়ে জবাব দেয়, আরে বুদ্ধু, তাহলে তুই এইভাবে মন মরা হয়ে আছিস কেন? তোর তো খুশি হওয়ার কথা। আমি খুশি হতে যাবো কেন? হ্যাঁ, আমি তো ওনার উপর রেগে আছি। এখনো কথা বলিনি ওনার সাথে, আর বলবো না কথা। উনিও বুঝুক আমার রাগ কেমন। মিহি রুহির নাক টেনে বলে, বুঝলে জানো, প্যার মে ইয়ে সব হোতা হ্যায়। আর তুই যেটাকে রাগ বলছিস এটা কিন্তু রাগ নয়, এটাকে বলে অভিমান। বুঝলে পাখি? কিসের এত রাগ অভিমান রে? আমাদেরকেও একটু বল। মীরার কথাই রুহি এবং মিহি একসাথে ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে তাকিয়ে দেখে মীরা আর রৌনক ঠিক ওদের পেছনে দাঁড়িয়ে আছে। ওদের এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মিহি অপ্রস্তুত হেসে বলে, আরে তোরা কখন এলি? ওদের পাশে বসতে বসতে রৌনক বলে, এই তো কেবলই আসলাম। তা তোরা এতক্ষণ কি কথা বলছিলি? কই, তেমন কিছু না তো। আমরা এমনি কথা বলছিলাম, তাই না পাখি? রুহির আপত্তিকর পরিস্থিতি বুঝে মিহি কথাটা পাল্টাতে বলে, এসব কথা বাদ দে। নাদিয়া আর সোহেল কোথায়? ওরা আসেনি? নাদিয়ার একটু জ্বর এসেছে, তাই ও আসেনি আজকে। আর সোহেল এমনিতেই আসেনি। মীরার কথা শেষ হতে রুহি ভুরুকুচকে বলে, ও আচ্ছা, একটা কথা বলতো,
কালকে রুহির ভাইয়ার আসার কথা শুনে তোরা ওভাবে পালিয়ে আসলি কেন? এমনভাবে ভেগে আসলি যেন পালাতে পারলেই বাঁচিস। কেন বলতো? পালিয়ে আসবো না তো কি? তুই রুহির ভাইয়াকে চিনিস না? ওর ভাই প্রচণ্ড রাগী। একবার কলেজের একটা ছেলে রুহিকে টিস করেছিল। এই খবর পেয়ে রুহির ভাই সেই ছেলেটাকে এমন মার মেরেছিল যে ছেলেটা পুরো 1.5 মাস হাসপাতালে আধমরা হয়ে ভর্তি ছিল। এরপর থেকে কলেজের কেউ রুহির দিকে চোখ তুলে তাকায় না পর্যন্ত। ভয়ে ভয়ে কথাগুলো বলল রৌনক। রৌনকের কথায় রুহি বাদ সেজে বলে, মোটেও না, আমার ভাইয়া মোটেও রাগী মানুষ নয়। ওই ছেলেটাই সেদিন আমার গায়ে হাত দিয়েছিল আর অনেক বাজা কথা বলেছিল, এই জন্যই ভাইয়া ওকে বেশি মেরেছিল। জানিস আমার ভাইয়া আমাকে কতটা বেশি ভালোবাসে? আমার কাছে আমার ভাইয়া নিঃশব্দ পাহারাদার এক আশ্রয়, যে প্রাচীন বৃক্ষের মতো আমাকে সব সময় আগলে রাখে। আমার সব কিছু আমার ভাইয়া। মীরা ভ্যাবলার মতো তাকিয়ে বোকা বোকা স্বরে বলল, যাই বলিস না কেন, তোর ভাই কিন্তু আমার ক্রাশ, কিন্তু উনি তো আমার দিকে ঘুরেও তাকায় না। মীরার কথায় রুহি শব্দ করে হেসে উঠল। মীরা অনেকবার রাফির প্রতি অনুভূতি সম্পর্কে জানিয়েছে রুহিকে। রাফির প্রতি অনেক মেয়েরাই পাগল ফ্যান হিসেবে নেই ওর। মেয়েরা বেশি, রুহি জানে সবটা, আর এটাও জানে রাফি কেমন। রাফি কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না, পাত্তা দেয় না কাউকে। মেয়েদের সম্মান করে সে, সবার অনুভূতিগুলোকে সম্মান করে। রাফির জীবনের সব তথ্য জানা আছে রুহির। রুহি মেয়ে কিশোরে বলে, শুধু তুই কেন, আমার ভাইয়া কোনো মেয়ের দিকেও ঘুরে তাকায় না কখনো। মাই ব্রাদার ইজ আ জেন্টলম্যান, ওকে? ওদের কথার মাঝে মিহি শ্বাস ফেলে বলে, আর এদিকে তোর ভাইয়াকে না চেনা আমি। মিহির কথায় মীরা অবাক ভঙ্গিতে বলে, কি বলিস? তুই ফেমাস রুজান রাফি চৌধুরীকে চিনিস না? সব মেয়েদের ক্রাশ, ইমোশন, সফট কর্নার, বর্তমান সঙ্গীত জগতের স্টার। আমি তো গান তেমন একটা শুনি না, আর সোশ্যাল মিডিয়াতেও অতটা অ্যাক্টিভ না, তাই এইসব বিষয়ে আমার তেমন একটা ধারণাও নেই, জানার ইচ্ছেও নেই, তেমন আগ্রহ নেই এসব বিষয়ে জেনে লাভ কি আমার? মিহির কথায় রুহি মীরাকে উদ্দেশ্য করে বলে, আমার পাখি কি তোদের মতো নাকি? আমার পাখি সবার থেকে আলাদা, আর তাই তো আমি ওকে এতটা ভালোবাসি। হয়েছে, এখন চল, ক্লাসের সময় হয়ে গেছে। রুহি মিহির গদগদ দেখে খানিক ঝাঁঝালো কণ্ঠে কথাটা বলে মীরা জেলাসি বুঝতে পেরে মিহি রুহিকে আলতো জড়িয়ে ধরে ঠোঁট বাঁকিয়ে বলল, চলো পাখি, ক্লাসে যাই। বলে একসাথে উঠে হাত ধরে ক্লাসের দিকে হাঁটা লাগালো দুজনে। পিছু পিছু উঠে যায় মীরা আর রৌনক। কলেজ শেষে কোচিং শেষে বাসায় ফিরতে 5:30 বেজে যায় রুহির। আজকে আর বাড়ির গাড়িতে নয়, বরং রিকশায় করে মিহিকে ওর বাড়িতে নামিয়ে দিয়ে নিজে বাসায় এসেছে রুহি। এর মধ্যে রাফি রুহিকে কল করে জানতে চেয়েছিল ওকে আনতে যেতে হবে কিনা, তবে রুহি রাফিকে আসতে বারণ করে দিয়েছিল। বাসায় এসে ফ্রেশ হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছিল রুহি। হঠাৎ ওর সামনে বাদ সেজতে দাঁড়ায় শান্তকে দেখে রুহি কপাল কুঁচকে ওকে এড়িয়ে নিচে নামতে গেলে আবারও শান্ত ওর সামনে এসে পথ রোধ করে দাঁড়ায় শান্ত। এবার রুহি বিরক্তি নিয়ে জিজ্ঞেস করে, কি সমস্যা আপনার? এভাবে আমার পথ আটকে দাঁড়িয়ে আছেন কেন? তোমার কি সমস্যা? কি হয়েছে বলো তো? আমাকে এভাবে ইগনোর করছো কেন? আর কতবার সরি বলবো? এবারের মতো ক্ষমা করে দাও, সত্যি বলছি, আর এমনটা হবে না, আই প্রমিস। শান্তর কথায় পাত্তা না দিয়ে রুহি ওর মাকে ডাকতে ডাকতে শান্তকে পাশ কাটিয়ে নিচে চলে যায়। রুহির এহেন কাণ্ডে শান্ত দীর্ঘশ্বাস ফেলে রুহির যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এই ভাই বোন দুজনে এত জেদি কেন রে বাবা? কোনো কথা সহজে বুঝেও বলে না। আমি পড়ছি মহাজালায়, কারে সামলাবো আমি জানি না। আরেকটা আবার কেন জরুরি তলব করছে, যাই গিয়া দেখি আগে। বলেই ফোঁস করে শ্বাস ছেড়ে রাফি রুমের দিকে পা বাড়ায়। ঘরে ঢুকে দেখে রাফি খাটে আদর্শা হয়ে এক নজরে নিজের ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে, যেন চোখে পলকই পড়ছে না। শান্ত এগিয়ে রাফির পাশে গিয়ে শুয়ে পড়ে, তবুও হেলদোল দেখা গেল না রাফির। সে এক ধ্যানে তাকিয়ে আছে ফোনের দিকে। শান্ত গলা ঝেড়ে বলে, কিরে ভাই, এত জরুরি তলব করলে যে, কি হয়েছে বলতো? শান্তর কথায় তড়িঘড়ি করে ফোনটা বন্ধ করে উঠে বসে রাফি। ভূত দেখার মতো চমকে উঠল সে। তুই এসছিস? আসলে জরুরি দরকারে তোকে ডাকলাম। কাল থেকে আমি নতুন করে অফিসে জয়েন করছি, আর তুইও আমার সাথে থাকবি। কাল থেকে অফিস যাব। আমি তো তোর সাথে থাকবই, এতে বলার কি আছে? আর এটাই তোর কাছে জরুরি কথা মনে হলো?
রাফি খানিক চুপ থেকে বলল, শোন। বল। না কিছু না, অনেকদিন পর ঢাকা আসলাম, চল একটু বাইরে থেকে ঘুরে আসে। শান্ত দ্বিমত করল না। দুই বন্ধু মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল সহসা। বরাবরের মতো আজকে রাফি ড্রাইভ করলো না, বরং শান্তকে নিজে থেকে ড্রাইভ করতে দিল। এতে খানিক অবাক হলো শান্ত। রাফি কখনো ওকে গাড়ি চালাতে দেয় না, আজ নিজে থেকে দিল। খটকা লাগলো শান্তর চঞ্চল মনে। বাঁকা হাসলো সে। কেটে গেছে আরও কয়েকটি দিন। আজ আবারও বৃষ্টি নেমেছে। এই বৃষ্টিতে আটকে পড়েছে মিহি আর রুহি। সবে কোচিং শেষ করে বেরিয়েছিল, এর মাঝে শুরু হয়ে গেল ঝিরিঝিরি ঝুম বৃষ্টি। এই বৃষ্টিতে দুই বান্ধবী মিলে আশ্রয় নিয়েছে একটা দোকানের ছাউনির নিচে। বৃষ্টির কারণে আশেপাশটা পুরো ফাঁকা। অনেকক্ষণ সময় অতিবাহিত হওয়ার পরও বৃষ্টি থামার কোনো নাম নেই। এবার বাধ্য হয়ে রুহি রাফিকে কল করে। প্রথমবারই রিসিভ হয়। রুহি ফোন কখনো ইগনোর করে না রাফি। শত ব্যস্ততার মাঝে থাকলেও বোনের জন্য শত ব্যস্ততা মকুব তার। ফোন রিসিভ হতেই রুহি কণ্ঠ খাদে নামিয়ে শোধ হয়। হ্যালো ভাইয়া, কোথায় তুমি? আমি অফিসে। কেন? বাইরের বৃষ্টি হচ্ছে। তুই কোথায় আছিস এখন? ভাইয়া, আমরা না বৃষ্টিতে আটকে পড়েছি, আর ড্রাইভার আঙ্কেলও আজকে আসেনি। ফেসে গেছে পুরো। কি, বৃষ্টিতে আটকে পড়েছিস? আর ড্রাইভারও নেই? তুই ঠিক আছিস তো? আর কে আছে তোর সাথে? রুহি ঘাড় বাঁকিয়ে মিহির দিকে তাকিয়ে বলল, আমার সাথে এখন আমার পাখি মানে আমার বেস্ট ফ্রেন্ড মিহি আছে। আমি তোমাকে লোকেশন পাঠাচ্ছি, তাড়াতাড়ি এসো প্লিজ, ভয় করছে আমার। রাফি খানিক সান্ত্বনা দিয়ে বলে, আচ্ছা সিসি, আমি এখনই আসছি, ভয় পাস না একদম। ভাই এক্ষুনি চলে আসবে, তোর ওখানেই থাকবি, কোথাও যাবে না কিন্তু। বলে তড়িৎ বেগে রাফি ফোন কেটে দিয়ে দ্রুত বেরিয়ে পড়ে। এদিকে রুহি আর মিহি তৃপ্ত শ্বাস ফেলে। মিহির চোখে রুহির চোখে সামান্য ভয় থাকলেও মিহির চোখে তা নেই। মিহি অনুভব করে এক নীরব উষ্ণ আবেশ। বৃষ্টি বিলাস, নরম মেঘে ঢাকা আকাশ, টুপটা বৃষ্টি। এই আবেশে মিহি ছাউনির নিচ থেকে হাত বাড়িয়ে ছুঁয়ে দেয় বৃষ্টির পানি। বৃষ্টির পানি ছোঁয়া মাত্র মিহির শরীরে ঝাঁকুনি দিয়ে ওঠে। মাথায় একটা দুষ্টু বুদ্ধি লাড়া দেয়। অমনি সে রুহির হাত ধরে একটানে ছাউনির নিচ থেকে বেরিয়ে আসে। মিহির হঠাৎ কাণ্ডে রুহি অবাক হয়ে বলে, কি করছিস পাখি? আমরা তো ভিজে যাচ্ছি। কিছু বলিস না পাখি, জাস্ট ফিল কর। মিহির কথা এবং চোখে মুখে প্রাণবন্ত উচ্ছ্বাস দেখে রুহি খানিক থমকে থাকলো। পরমুহূর্তে হাত মেলে বৃষ্টিকে উপভোগ করতে থাকে। বৃষ্টির ফোঁটা ওদের ভিজিয়ে দিয়েছে পুরোপুরি। চারপাশ যেন থমকে গেছে, শুধু বাতাসে আছে ঝিরিঝিরি বৃষ্টি আর ওদের উপর হালকা হাসির শব্দ। দুই বান্ধবী মিলে হাত ধরে ঘুরতে থাকে ছড়িয়ে থাকা পানির মধ্যে। এদিকে অল্প সময়ের মধ্যে রাস্তার অপর পাশে গাড়ি নিয়ে এসে দাঁড়ায় রাফি। গাড়ির গ্লাস নামিয়ে ভেতর থেকে চারিদিকে চোখ বুলিয়ে নেয়। বোনকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে এই বৃষ্টির মাঝে গাড়ি থেকে নেমে পড়ে নির্জন রাস্তায়। চিন্তিত মুখে চারিদিকে তাকিয়ে রুহিকে খুঁজতে থাকে। এমন সময় রাস্তার অপর পাশ থেকে মেলি কণ্ঠের হাসির ঝংকার এবং নুপুরের রিনিঝিনির শব্দ ভেসে আসে রাফির কানে। বৃষ্টির কারণে সেই অনাগত হাসির ঝংকার খুব ক্ষীণ শোনা যাচ্ছিল। এদিক ওদিক তাকানোর মাঝে রাফির চোখ আটকে যায় রাস্তার ওপাশে থাকা দুটি প্রাণবন্ত রমণীর দিকে। দুটো মেয়ের হাসি, ছুটোছুটি, পানির মধ্যে ছলছল করে হাঁটা, সবকিছু যেন ধীর গতিতে ধরা দেয় রাফির চোখে। তবে এক মুহূর্তেই ওর দৃষ্টি স্থির হয়ে যায় মিহির ওপর। সে ডাগর ডাগর মায়াবী চোখে শিশুসুলভ উচ্ছ্বাস আর ঠোঁটের কোণে এক চিলতে হাসি। এক হাতে রুহির হাত ধরা এবং অন্য হাত বাড়িয়ে দেয় বৃষ্টি বিলাস করা। আবারও আজকে নির্বাক হয়ে যায় রাফি। অপ্রতিভ হয়ে যায় চোখের চাহনি। কিছু সময় পেরিয়ে যায় তাকিয়ে থাকার মাঝে। রাফি আলতো হেসে এগিয়ে যেতে যেতে শুধু মৃদুস্বরে বিড়বিড় করে আওড়ায়। রুহি আর মিহি বৃষ্টি বিলাসে ব্যস্ত থাকে, তারা কেউ রাফিকে খেয়াল করেনি। ছুটোছুটির মাঝে হঠাৎ রুহির চোখ যায় রাফির দিকে, যে এখন ঠিক ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। অমনি থেমে যায় রুহি, অস্পষ্ট স্বরে ডাকে, ভাইয়া। রুহির দৃষ্টি অনুসরণ করে মিহিও এবার রাফির দিকে তাকায়। সামনে সুদর্শন পুরুষটিকে দেখে অমনি মিহির চোখ গোল গোল হয়ে যায়, আটকে যায় চোখ। উজ্জ্বল ফর্সা চেহারায় ঘন চাপদারি, বৃষ্টির পানিতে ভেজা চুলগুলো কপালে এলোমেলো হয়ে লেপ্টে আছে। গায়ের কালো শার্টটা ভিজে লেপ্টে আছে শরীরে। পেশিবহুল বডি স্পষ্ট ধরা দিচ্ছে চোখে। পেশি প্রতিটি ভাঁজে ফুটে উঠেছে। কিছু সময়ের জন্য থমকে যায় মিহির দৃষ্টি।
প্রথমবার কোনো পুরুষের প্রতি এভাবে দৃষ্টি আটকালো তার। মিহিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ঠোঁটের কোণে মৃদু হাসি খেলে যায় রাফির। সে এগিয়ে এসে বলে, এভাবে বৃষ্টিতে ভেজার মানে কি? হ্যাঁ, জ্বর আসলে তখন কি হবে? রাফির কথায় ধ্যান ভাঙে মিহির। এদিক ওদিক তাকিয়ে নিজের মাথায় নিজেই গাঁটটা মেরে নিজেই নিজেকে বিড়বিড় করে বলে, ছিছি মিহি, বান্ধবীর ভাইয়ের দিকে কেউ এভাবে তাকিয়ে থাকে? মানছি উনি সুন্দর, তাই বলে তুই এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবি? বান্ধবীর ভাই মানে তোরও ভাই। বৃষ্টির শব্দের সাথে মিলিয়ে যায় মিহির বলা কথাগুলো। এদিকে ভাইয়ের কথায় রুহি সাফাই গেয়ে বলে, তুমিও তো ভেজে চুপচুপে হয়ে গেছো, আর আমাদের বলছো? এসব বাদ দাও, ও হচ্ছে মিহি, আমার পাখি। মিহির দিকে ইশারা করে শেষের কথাটা বলে রুহি। রুহির কথায় মিহি অপ্রস্তুত হেসে এগিয়ে গিয়ে বলে, আসসালামু আলাইকুম। মিহির কথায় ভা শব্দটা আটকে যায়, যেন শব্দটা বেরোতে চায় না আর। কোথায় একটা অনুচ্চারিত দ্বিধা আটকে দেয় বাকিটা। রাফি আলতো এসে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম। আপনি তাহলে মেহি? মিহি এক চিলতে হাসি দিয়ে ছোট্ট করে জবাব দেয়, জি। তারপর তিনজনে গাড়ির দিকে পা বাড়ায়। রাফি গিয়ে দরজা খুলে দিতেই রুহির সঙ্গে সঙ্গে উঠে পড়ে। মিহি উঠতে গেলে একটু হোঁচট খায়। বৃষ্টির পানিতে পা পিছলে যেতে যেতে রাফির হাত আঁকড়ে ধরে বেঁচে যায়। মুহূর্তে দুজনের চোখাচোখি হয়। হঠাৎ রাফির এমন অনাকাঙ্ক্ষিত স্পর্শে মিহি সরাসরি মৃদু কেঁপে ওঠে। হৃদয়ে কেমন যেন বিদ্যুৎ খেলে যায়। ধক করে ওঠে শব্দদোষী হৃদয়। নরম গলায় বলে, রাফি বলে। সাবধান। মিহি নিজেকে সামলে সহসা হাত ছেড়ে দেয়, নিচু স্বরে বলে, থ্যাংক ইউ বলে গাড়িতে উঠে পড়ে সে। মিহি গাড়িতে ওঠার পর রাফি গাড়ির দরজা লক করে দেয় এবং নিজেও ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়ে। গাড়ি চলতে থাকে। গাড়ির জানালা দিয়ে আসা হালকা বাতাসে রুহি আর মিহি ঠান্ডায় কাঁপছে। ড্রাইভ করতে করতে বারবার আর চোখে ফ্রন্ট মিররে মিহিকে দেখছিল রাফি। মিহির উজ্জ্বল শ্যামলা আদলে বৃষ্টির ফোঁটাগুলো মুক্ত দানার মতো চিকচিক করছে। গোলাপি অধর আর ঘন কালো পাপড়িগুলো ঠান্ডায় তিত্তির করে কাঁপছে। একই সময় মিহির চোখও যায় ফ্রন্ট মিররে। আবারও চোখাচোখি হয় দুজনের। মুহূর্তে মিহি চোখ সরিয়ে নেয়। মুখটা আবারও ধক করে ওঠে। চোখ কুঁচকে মনে মনে ভাবে, উনি কি আমায় দেখছিলেন? অজানা এক উষ্ণতা ছড়িয়ে পড়ে মিহির মাঝে। বুকের ভেতর ঢিপ ঢিপ করতে থাকে। মনের গহীনে চলতে থাকে এক নতুন আন্দোলন। এই কি তাহলে শুরু? এই কি সেই দেখাই প্রথম অনুভবের গল্পের শুরু? গাড়ির ভেতরে কিছুক্ষণে নিস্তব্ধতা ভেঙে রাফি গান চালিয়ে দেয়। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, যাকে নিত এত আশা ভালোবাসায় মনে, সেই বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে হাই ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে, শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। রাত 10টা। বৃষ্টিতে ভেজার কারণে মিহির প্রচণ্ড জ্বর এসেছে। আজমল হোসেন জোর করে মেয়েকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেন। তারপর মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে মেয়ের ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে আসেন। স্বামী পিছু পিছু সাবিনা বেগম বেরিয়ে আসেন। ঘরে এসে আজমল হোসেনকে কোথাও দেখতে না পেয়ে বেলকনির দিকে পা বাড়ায় সাবিনা বেগম। সেখানে গিয়ে দেখে আজমল হোসেন রকিং চেয়ারে আধশা হয়ে চোখ বন্ধ করে আছেন। স্বামীকে এভাবে শুয়ে থাকতে দেখে নীরবে বেলকনির গিল ঘেঁষে দাঁড়ায় সাবিনা বেগম। দুজনের মাঝেই পিনপতন নীরবতা। এই নীরবতা ভেঙে আকাশের দিকে তাকে সাবিনা বেগম দীর্ঘশ্বাস পেলেন। আচমকা ক্ষীণ স্বরে বলে উঠলেন, আমাদের ঢাকায় আসার প্রায় 2 মাস হতে চললো, তাই না? আজমল হোসেন চোখ বন্ধ রেখে ছোট্ট করে জবাব দিলেন, একবার হাতির ঝিলে গেলে হয় না? স্ত্রীর কথায় আজমল হোসেন তড়িৎ বেগে চোখ খুলেন। কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমি জানতাম তুমি একদিন না একদিন এই আবদারটা করবে। এখনো কিছু ভুলে যাওনি? ভুলবো কি করে বলুন? এই শহরের সাথে কত স্মৃতি, কত পাওয়া না পাওয়া, হারানোর গল্প জড়িয়ে রয়েছে আমাদের। শুধু কি হারিয়েছো, পাওনি কিছু? সাবিনা বেগম মুচকি হাসলেন এবার। আজমল হোসেনের চোখে চোখ রেখে বললেন, পেয়েছি তো, জীবনের সবচেয়ে দামি জিনিসটা পেয়েছি, যেটা ছাড়া আমরা নিঃস্ব। তাহলে পুরনো স্মৃতি ঘাটছো কেন? সাবিনা বেগম চোখ ছলছল
এবং কণ্ঠে মিনতি নিয়ে আবারও বলল, নিয়ে যাবেন শুধু একবার? আজমল হোসেন বসা থেকে উঠে দাঁড়ালেন, ভারী গলায় বললেন, পড়ে যাও, কিচ্ছু ঠিক হবে না। জানি, তবুও যে মন মানে না। এদিকে রাফি বাসে এসে শাওয়া নিয়ে শুয়ে পড়েছে। নিজের মুঠোফোনের গ্যালারি থেকে একটা স্ক্রিনশট নেওয়া ছবি বের করে। পুরো ঘর অন্ধকার। মোবাইলে স্ক্রিনের দিকে নিষ্পলক চেয়ে আছে রাফি। হাতে ধরা ফোনে রয়েছে মিহির সেই দিনে একটা স্ক্রিনশট নেওয়া ছবি, যেদিন মিহির সাথে রাফির প্রথম দেখা হয়েছিল। সেই দিন যখন রাফি শান্তর পিছলে যাওয়ার ভিডিও করছিল, তখনই মিহির সাথে ধাক্কা লাগে আর ভাগ্যক্রমে ফোনের ক্যামেরায় ধরা পড়ে যায় মিহি। চোখ মুখে একটু জড়তা ও ভয়, ঠোঁটের কোণে হালকা হাসি, ঘন পাপড়ি সমেত টানা চোখ দুটোর চাহনি ছিল অন্যরকম, যা রাফিকে শান্ত থাকতে দেয়নি। বাসায় আসা পরও পিছু ছাড়েনি সেই চোখের মায়া। ঠিক তখনই ফোনে ধারণ করা ভিডিও থেকে মিহির একটা স্ক্রিনশট সংগ্রহ করে রাফি। রাফির এই অনুভূতির আড়ালে রয়েছে এক অদ্ভুত শীতলতা। ছবির দিকে নিষ্পলক তাকিয়ে থেকে রাফি গভীর শ্বাস নেয়। কি জাদু করেছেন ম্যাডাম, এই আমিটাকে উল্টে পাল্টে দিয়েছেন একদম। আমি তো পুরো এক দেখাতে হারিয়ে গেছি। আপনি যদি জানতেন এই কদিনে কি ভীষণভাবে আমি আপনাকে খুঁজেছি, তাহলে। হাসে রাফি, আবারও বলে, এই চোখ, এই হাসি আমি সেই দিন হারিয়েছিলাম, কিন্তু আজ আবার ফিরে পেলাম। আপনাকে দেখার পর আমার বুকের গভীরে কিছু একটা জেগে উঠেছিল, যা কি কখনো অনুভব করিনি আমি। আপনার চোখের দিকে তাকালে খেয়ে হারিয়েছে আমার। কি মারাত্মক চাহনি আপনার। বুকের বাম পাশে হাত রাখে রাফি, এক হাতে ফোনে স্ক্রিনশটে থাকা ছবিটাকে জুম করে। সেই জুম করা ছবির চোখের দিকে তাকিয়ে সুর তুলে দু লাইন গেয়ে ওঠে। তোমার চোখে আকাশ আমার, চাঁদ যার পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তম। রাতটা নির্ঘুম কাটে রাফির। ঘর অন্ধকার, অথচ মন ভালো করে রয়েছে একটা নাম, মিহি। মনের মধ্যে মিহি সেই নির্ভর হাসি, টানা টানা চোখ, বৃষ্টি ভেজা চেহারা, ঠোঁটের মৃদু কাঁপুনি ভেসে উঠছে বারবার। জীবনে প্রথম প্রেম অনুভূতি এমন হয় বুঝি? রাফি শান্ত স্থির চিত্রকে অশান্ত করে চলেছে এই অনুভূতি, যার ব্যাখ্যা নেই। এই অনুভূতিগুলোকে আখ্যা দেওয়া যায় কি হিসাবে? প্রেমানুভূতি হিসাবে। প্রায় এক সপ্তাহ কেটে গেছে সেই বৃষ্টি ভেজা দিনের পর। মিহি এই এক সপ্তাহ ধরে জ্বরে ভুগেছে, তবে এখন জ্বর কমে অনেকটা সুস্থ হয়ে গেছে মিহি। এই এক সপ্তাহে প্রতিদিন রুহি মিহিদের বাড়িতে এসেছিল ওর খবর নিতে। মিহি এই কদিনে কলেজ এবং কোচিংয়ে কোথাও যেতে পারেনি, তবে আজও একটু সুস্থ হই রুহির জোড়াজুড়িতে প্রথমবারের মতো মিহি পা রাখে চৌধুরী বাড়িতে। স্কাই ব্লু রঙের বিশাল দোতলা বাড়ির সামনে এসে থামে রুহিদের গাড়ি। গাড়ি থেকে নেমে পড়ে মিহি আর রুহি। মিহি চোখ উঁচিয়ে চারপাশটা পর্যবেক্ষণ করে নেয়। দোতলা বিলাসবহুল বাড়ি। বাড়িটার চারিদিক দিয়ে বিশাল প্রাচীরে ঘেরা। গেটের পাশে বাড়ির নেম প্লেটে বড় বড় অক্ষরে লেখা চৌধুরী বাড়ি। সদর দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে মিহি আর রুহি। ভেতরে আসতে একটা ছোট্ট পিচ্চি মেয়ে ছুটে আসে সামনে। রুহি ছোট চাচা জুবের চৌধুরীর মেয়ে জেনি, বয়স 8 বছর। ছুটে এসে হাঁপাতে হাঁপাতে বলে, রুহি আপি, তুমি এসেছো। আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। তুমি জানো, তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। বলতে বলতে মিহির দিকে চোখ যায় মেয়েটি। চুপ হয়ে মিহিকে এক পলক দেখে ভুরু কুচকে প্রশ্ন করে, তুমি মিহি আপি তাই না? মিহি চমকে তাকায়, হালকা ঝুঁকে বাচ্চা মেয়েটা নাক টেনে মুচকি হেসে বলে, তুমি আবার চিনলে কি করে? রুহি আপির কাছে তোমার ছবি দেখেছিলাম আমি। আমি তো তোমাকে চিনি, তুমি হলে রুহি আপির পাখি। জেনি কথা শেষ হতেই পিছন থেকে রুহির মা হেনা বেগমের কণ্ঠ ভেসে আসে। এসেছিস তোরা? হেনা বেগমের কণ্ঠ শুনে মিহি তড়িৎ বেগে চোখ তুলে তাকায়, নিজেকে ধাতস্থ করে বলে, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম মা, আমি ভালো আছি। তুমি তাহলে মিহি? রুহি তো সারাক্ষণ তোমার কথা বলে, ভারী মিষ্টি মেয়ে তুমি। মিহির গালে স্নেহ ভরা আলতো হাত রেখে মিষ্টি হাসি দিয়ে কথাগুলো বলেন হেনা বেগম। হেনা বেগমের কথায় মিহি লাজুক হেসে মাথা নিচু করে নেয়, তারপর রুহির ঘরে চলে যায়। রুহি মিহির জন্য কফি নিয়ে ঘরে ঢুকে দেখে মিহি খাটের উপর বসে জেনির সাথে গল্প জুড়ে দিয়েছে।
এই কিছুক্ষণের মধ্যে জেনির সাথে বেশ খাতির হয়েছে মিহির। রুহি এগিয়ে এসে কফির মগটা মিহির হাতে দিয়ে জেনির দিকে তাকিয়ে বলে, জেনি, তুই তখন কি একটা গুড নিউজের কথা বললি যেন? কি গুড নিউজ আছে? রুহির কথাই জেনি মাথায় হাত দিয়ে বলে, হায় আল্লাহ, আমি একদম ভুলে গেছি। জানো, মেহজাবিন আপির বিয়ে ডেট ফাইনাল হয়ে গেছে। জেনির কথা শুনে রুহি খুশিতে লাপাতে শুরু করে। রুহির সাথে যোগ দেয় জেনিও। দুজনের চোখে মুখে রয়েছে আকাশ সমান খুশি। এদিকে কিছু বুঝতে না পেরে নীরব দর্শকের মতো ওদের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে মিহি। এমন সময় দরজায় কারো টোকা দেওয়ার শব্দ আসে। রুহি নাচ থামিয়ে দৌড়ে জড়িয়ে ধরে দরজায় থাকা ব্যক্তিকে। খুশিতে গদগদ হয়ে বলে, আপি, অবশেষে তোমার বিয়েটা হচ্ছে।